আসসালামু আলাইকুম, গ্রিটিংস এভরিওয়ান, ওয়েলকাম টু বিসিএস ফ্রন্টিয়ার্স। তো আমরা আমাদের আজকের পত্রিকার সেশনে ডেইলি স্টার কন্টিনিউ করব। আজকে মার্চ 17, 2026। তো প্রথমত লক্ষ্য করেন যে প্রাইম মিনিস্টার তারেক রহমান, তিনি ফর্মালি আনুষ্ঠানিকভাবে আপনি ইনাগুরেটস ন্যাশন ওয়াইড ক্যানেল রেস্টোরেশন প্রোগ্রাম। এই যে খাল পুনরুদ্ধার যে কর্মসূচি সেটি আপনার শুরু করেছে। ইনাগুরেটস মানে শুরু করা। তো এই যে ব্যাপারটা এখানে এসেছে এবং তিনি বলেছে যে গোল ইজ টু বুস্ট অ্যাগ্রো ইকোনমি। আমাদের যে কৃষি খাত রয়েছে তার সক্ষমতা বৃদ্ধি করার পারপাসে তারা এই খাল পুনরুদ্ধার কর্মসূচি চালু করেছে এবং এটি 54টি আপনার জেলায় চালু হয়েছে। তো আপনারা জানেন এই যে কৃষি খাতের মাধ্যমে কিন্তু দেশের সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়। মেটা মাস্ট অ্যাক্ট অ্যাগনেস্ট অনলাইন ইনসাইটমেন্ট। মেটাকে আপনার অবশ্যই, মাস্ট মানে অবশ্যই অ্যাক্ট মানে আপনার ব্যবস্থা নিতে হবে অ্যাগেনস্ট বিরুদ্ধে অনলাইন ইনসাইটমেন্ট, মানে অনলাইনে যে আপনার আনলফুল অ্যাক্টিভিটিগুলো আপনার প্রভোগ করা হয় সেগুলোর ব্যাপারে। এই ব্যাপারটা নিয়ে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের টেক আপনার এর প্রধান বলেছেন এবং তিনি বলেছে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো যদি মেটা অ্যাকশন না নেয় ভবিষ্যতে আপনার হিউম্যান রাইটস অ্যাবিউজের ব্যাপারগুলো অনেক বেশি পরিমাণে বাড়তে পারে। এরপর লক্ষ্য করেন যে ইরান বোস টু ফাইট, ইরান শপথ করেছে যুদ্ধ করবে অন হোয়ার এভার ইট লিডস, এটা তাদেরকে যেখানেই নিয়ে যাক না কেন। স্ট্রাইক হিটস মানে তাদের যে আক্রমণগুলো এগুলো বিভিন্ন জায়গায় হিট করছে, স্পেশালি আপনার গালফ ট্রান্সপোর্ট, উপসাগরীয় যে আপনার পরিবহন ব্যবস্থা সেখানে আঘাত করেছে। এনার্জি হাব, তারপর আপনার যে জ্বালানি স্থাপনাগুলো রয়েছে সেখানে আঘাত করেছে। তো ট্রাম্প ইজ নট হ্যাপি, ট্রাম্প একটা বিষয় নিয়ে খুশি নয়। এখানে বলা হচ্ছে যে তার যে অ্যালাই রয়েছে, ন্যাটো অ্যালাই, তারা তার কলে এখনও সাড়া দিচ্ছে না কেন, এ ব্যাপারটি নিয়ে আপনার ট্রাম্প খুশি নয় এবং তিনি আপনার তাদেরকে আপনার হুঁশিয়ারি দিয়েছে, বলছে যে ভেরি ব্যাড ফিউচার ফর ন্যাটো ইফ অ্যালাইস রিফিউজ টু হেল্প। যে ব্যাপারটি এখানে এসেছে। এরপর দেখেন ইরান এখন পর্যন্ত আপনার প্রায় 700টা আপনার মিসাইল এবং 3600 আপনার ড্রোন নিক্ষেপ করেছে, সেটি এখানে উঠে এসেছে। এরপর লক্ষ্য করেন যে এডিটোরিয়াল অংশে একটা বিষয় এসেছে যে আনক্লগিং দ্য কান্ট্রিজ আর্টারিস। আর্টারিস বলতে ধমনী বোঝাচ্ছে। আপনারা জানেন যে ধমনীগুলোতে প্লাগ সৃষ্টি হয় যখন কোলেস্ট্রল বেড়ে যায়। আপনার লো কোলেস্ট্রল লেভেল যেটা কম থাকার কথা সেটা যখন বেড়ে যাবে তখন এই যে ব্লাড প্লাগ সৃষ্টি হয়, যার কারণে কী হবে আপনার রক্ত চলাচল ব্যাহত হয়, ফলে অনেক সমস্যার সৃষ্টি হয় বডিতে। তো এখন খালকে, ক্যানেলকে আপনার ধমনীর সাথে তুলনা করা হচ্ছে। তো ক্যানেল ডিগিংয়ের মাধ্যমে কি হবে, এই যে দেশের যে আর্টারি সেটা আপনার আনক্লগ হবে এবং এটা কিন্তু আপনার রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে হবে এই কর্মসূচিগুলো, যাতে করে খালটা দেশের মানুষের সম্পদ হিসেবে দেখে, কোনো ব্যক্তি বা দলের সম্পদ হিসেবে না। যার ফলে কী হবে, জনগণ তাদের সম্পদকে আপনার টেক কেয়ার করবে এবং অনেক পজিটিভ ব্যাপার আছে সেটা এখানে উঠে এসেছে। যে আদারওয়াইজ যদি দলীয়করণ হয়ে যায় তাহলে জনগণ বুঝবে যে এটা দলীয় সম্পদ, তখন তারা এই ব্যাপারটা ঠিকভাবে খালগুলোর যত্ন নেবে না। বাট যদি দেখে যে না, এটার মধ্যে রাজনৈতিক কোনো প্রভাব না থাকে, তাহলে নিজেদের মতো করে এই রিসোর্সটা তারা ব্যবহার করবে এবং এটা টেক কেয়ারও তারা করবে। এরপর দেখেন যে হোয়াই ইউ নিড এ ব্যালেন্সড ফুয়েল প্রাইসিং পলিসি। তো আমাদের কেন একটা আপনার নিয়মতান্ত্রিক জ্বালানি প্রাইসিং পলিসি থাকা উচিত, সে ব্যাপারটা নিয়ে ফাহমিদা খাতুন বলছে। তিনি বলছে যে দ্য গ্লোবাল এনার্জি মার্কেট ইজ আ গেইন ইন টার্মোইল, একটা অস্থিতিশীলতার মধ্যে রয়েছে দিস টাইম বিকজ আপনার এই যে যুদ্ধ চলছে এই পরিস্থিতির কারণে একটা টার্মোইল অবস্থা বিরাজ করছে। তো বাংলাদেশের জন্য এটা আরও ওরসাম, কারণ বাংলাদেশ কমপ্লিটলি ডিপেন্ড অন আপনার যে বাইরের যে ইম্পোর্টেড যে এনার্জি রয়েছে সেটার উপর আপনার ডিপেন্ড করে থাকে। এই জন্য আমাদের দেশে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে এবং জ্বালানি সংকটের যে ব্যাপারটা সেটা এড়াতে সরকার একটা সিদ্ধান্ত নিয়েছিল যে রেশনিং কর্মসূচি। রেশনিং মানে আপনার সীমিতভাবে আপনার জ্বালানি দেওয়া হবে, যার পর থেকে আপনার কমিউটার যারা রেগুলারলি ট্রাভেল করে থাকে তারা কি করেছে, একটা লং কুইজ লম্বা লাইন হয়ে আপনার স্টেশন ফিলিং স্টেশনে দাঁড়িয়েছে। সে বিষয়টা এখানে বলা হচ্ছে, যেটা আবার আপনার একটা বড় সমস্যা তৈরি করছে। এই যে ব্যাপারটা, এটাকে আমরা কিভাবে ট্যাকল করতে পারি? প্রথমত একটা ব্যাপার বলা হচ্ছে যে ডাইভার্সিফিকেশন, আমাদের যে জ্বালানি ইম্পোর্টেড যে
সোর্সগুলো, সেখানে অনেক বেশি ডাইভার্সিফিকেশন থাকতে হবে। প্রথমত আমরা সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের উপর হচ্ছে বেশি ডিপেন্ড করে থাকি। তো সেটা হচ্ছে আপনার সেগুলো থেকে আমাদের বেশি পরিমাণে হচ্ছে সোর্স খুঁজতে হবে। এরপরে বলা হচ্ছে আপনার হচ্ছে ফিনান্সিয়াল হচ্ছে আপনার মেকানিজম, অর্থনৈতিক যে বিভিন্ন নিয়মকানুন এগুলি এনহ্যান্স করা যেতে পারে, এবং ইনক্রিজিং হচ্ছে ইনভেস্টমেন্ট ইন ডোমেস্টিক এক্সপ্লোরেশন। তো হচ্ছে আপনার দেশের মধ্যে কিছু কিছু কর্পোরেশন রয়েছে, সেখানে ইনভেস্ট করার মাধ্যমে তাদের এই সক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। তারপর রিনিউয়েবল এনার্জি, এটার দিকে আমরা হচ্ছে আপনার ধাবিত হতে পারি। এরপর হচ্ছে বলা হচ্ছে যে আপনার যে সৌরবিদ্যুৎ, এই ব্যাপারগুলো হচ্ছে আপনার আলোচনায় রয়েছে। তো এর মাধ্যমে কী হবে, দেশের হচ্ছে আপনার যে জ্বালানি খাত রয়েছে সেটাকে কিছুটা হলেও প্রোটেকশন হচ্ছে দেওয়া যাবে। আজকে যে অবস্থা বিরাজ করছে এটা কিন্তু অনেক হচ্ছে আপনার সিভার হতে পারে যদি এই যুদ্ধ হচ্ছে আপনার কি হয়, দীর্ঘমেয়াদী হয়। এর প্রভাব কিন্তু বাংলাদেশে অনেক বড়োভাবে পড়বে, এবং এটা নিয়ে আমাদের হচ্ছে একটা ডিফারেন্ট হচ্ছে ভিডিও থাকবে। যে কান্ট্রি লস্ট হচ্ছে টাকা 21 crore, মানে হচ্ছে আপনার 21,000 কোটি টাকা টু ডিজিটাল স্ক্যাম ইন 2006 থেকে হচ্ছে 21 সাল পর্যন্ত। তো 2006 থেকে 2021 পর্যন্ত হচ্ছে আমরা হচ্ছে 21,000 কোটি টাকা ডিজিটাল স্ক্যামের মাধ্যমে আমাদের দেশ থেকে পাচার হয়েছে। তো বিষয়টা আবার স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে রিসেন্টলি একটা ভিয়েনাতে হচ্ছে আপনার গ্লোবাল হচ্ছে আপনার ফ্রড সামিটে তুলে ধরেছেন। তো ডিজিটাল স্ক্যাম সম্পর্কে যদি লিখতে হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এই বিষয়টা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। তাছাড়া তিনি বলেছে যে এআই ইন্টিগ্রেটিভ হচ্ছে এই বিষয়গুলোকে কোনো স্ট্রং যে মানে প্রোটেকশান তৈরি করা যেতে পারে কিনা, যাতে করে কোনো কান্ট্রি হচ্ছে এ ধরনের ফ্রডের শিকার না হয়। তো আপনারা জানেন সবচেয়ে বেশি পরিমাণ রিজার্ভ কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে ফিলিপাইন এবং হচ্ছে শ্রীলঙ্কায় চুরি হয়ে যায়, এটা জানেন আপনারা। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনারা মনে রাখতে পারেন। তারপর একটা বিষয় খুব আলোচনায় রয়েছে যে বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট, এটা খুবই আলোচনায় রয়েছে। ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টটা কবে হয়েছে একটু কমেন্ট সেকশনে জানান। তো এখানে আপনারা দেখেন এটার পজিটিভ দিক কী। এখানে ফাহমিদা খাতুন, তিনি হচ্ছে সেন্টার অফ পলিসি ডায়ালগের হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। তো তিনি একটা বিষয় হচ্ছে কোট করেছেন, তিনি বলেছেন যে দ্য ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু ডিপেন অ্যান্ড মুভ বাংলাদেশ জাপান ইকোনমিক রিলেশন বিয়ন্ড ট্র্যাডিশনাল এইড ড্রিভেন কোঅপারেশন। তো জাপানের সাথে আমাদের যে ট্র্যাডিশনাল ঐতিহ্যগত সম্পর্ক সেটি মূলত হচ্ছে আপনার সহযোগিতা নির্ভর ছিল। বাট হচ্ছে আপনার এই যে রিসেন্ট যেটা হলো ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট হলো, এটা আমাদের জন্য একটা নতুন সুযোগ তৈরি করছে, প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু ডিপেন, এবং হচ্ছে গভীর করতে এই যে ট্র্যাডিশনাল যে ঐতিহ্যগত সম্পর্ক সহযোগিতা ভিত্তিক যে সম্পর্ক সেটির বাইরে গিয়ে হচ্ছে আপনার মোর ফোকাস অন ট্রেড, মানে হচ্ছে আপনার বাণিজ্য, তারপর হচ্ছে বিনিয়োগ, তারপর টেকনোলজিক্যাল যে কোলাবোরেশন, এই জায়গাগুলোতে হচ্ছে তাদের সাথে আমাদের যে সম্পর্ক সেটা হচ্ছে আপনার বৃদ্ধি করা যেতে পারে। এটা আমাদের জন্য একটা পজিটিভ ব্যাপার হতে পারে যদি আমরা সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারি। এরপর হচ্ছে আপনারা দেখেন যে ইন্টারন্যাশনাল অংশে একটা বিষয় এসেছে যে ইরান ফায়ার্স ড্যান্সিং মিসাইল ফর ফার্স্ট টাইম। এই ড্যান্সিং মিসাইলটার নামটা হচ্ছে আপনার সেজিল মিসাইল, এটা মনে রাখতে পারেন। এবং হচ্ছে আপনারা জানেন যে তেহরান হচ্ছে আপনার সৌদি আরবের হচ্ছে একটা অয়েল স্থাপনা হচ্ছে আক্রমণ করেছিল, এরকম একটা নিউজ আমরা দেখেছি। বাট তেহরানের যে এনভয় পররাষ্ট্রদূত রয়েছে সৌদি আরবিয়াতে, তিনি হচ্ছে এই বিষয়টা অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তারা এরকমটা করেনি। এরপর দেখেন যে ইরান এবং হচ্ছে সৌদি আরবের যে সম্পর্ক সেটা হচ্ছে আপনার 2023-এর পূর্বে কিন্তু ভালো ছিল না, বাট ইট ওয়াজ হচ্ছে আপনার ম্যান্ডেট মিন হচ্ছে এটা মেরামত বা ঠিকঠাক হয়ে যায় টাইস 2023 সালের পরে এই বিষয়টা এখানে এসেছে। এবং গালফের যে স্টেটগুলো রয়েছে, উপসাগর অঞ্চলের যে রাষ্ট্রগুলো রয়েছে, তারা সাফার মানে তাদের হচ্ছে শিকার হচ্ছে ওভার হচ্ছে 2000 মিসাইল অ্যান্ড ড্রোন অ্যাটাক সিন্স ওয়ার উইকেন্ড। এই যে আক্রমণ বা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের দিকে প্রচুর পরিমাণে মিসাইল নিক্ষেপ করা হচ্ছে, এই বিষয়টা এখানে উঠে এসেছে। এরপর লক্ষ্য করেন যে বাংলাদেশ ডেসপারেটলি নিডস এ হ্যাভারমাস, ইনি একজন হচ্ছে জার্মান ফিলোসফার, আর তিনি হচ্ছে আপনার রিসেন্টলি মারা গিয়েছেন। তো আপনারা জানেন জার্মানি অনেক সময় অনেক ক্রাইসিসের মধ্যে গিয়েছে। তো হলোকাস্ট, তারপর নাজিজম, এই ব্যাপারগুলো হচ্ছে জার্মানির মানুষজনকে কিন্তু নানাভাবে প্রভাবিত করেছে। এই বিষয়গুলোকে তিনি হচ্ছে সহজভাবে উপস্থাপন করেছেন। তিনি বলেছেন যে আপনার এগুলা হচ্ছে আপনার শুধুমাত্র পলিটিক্যাল অর্ডারে দেখলে চলবে না, মানুষকে এই বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ করে দিতে হবে। তো এই যে ব্যাপারটা, এটা যদি বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট যদি অ্যাডাপ্ট করতে পারে তাহলে আমাদের যে গণতন্ত্র আছে সেটি শক্তিশালী হবে।
আপনারা জানেন যে 16 বছর হচ্ছে দেশে কী হয়েছে, ফ্যাসিজম হচ্ছে ছিল, এবং এর ফলে হচ্ছে আপনার মানুষজন একসময় হচ্ছে জিনিসটা সহ্য করতে পারেনি, রাজপথে নেমেছে। তো এই যে ব্যাপারগুলো, এই হিস্ট্রিগুলো মানুষকে জানতে হবে, এই বিষয়গুলো নিয়ে মানুষ প্রচুর পরিমাণে আলোচনা করবে। যে হাদি ভাই বলতো যে সবসময় হচ্ছে জুলাইকে প্রাসঙ্গিক করে রাখতে হবে। তো এর ফলে কী হবে, এই যে গণতন্ত্রের যে প্রক্রিয়া, এটা কিন্তু হচ্ছে আলটিমেটলি শক্তিশালী হবে। এই বিষয়টাই হচ্ছে এখানে সম্ভবত জান্নাতুল নাইম হচ্ছে পিএল হচ্ছে বোঝানোর চেষ্টা করেছে। এরপর দেখেন যে আপনার হচ্ছে সোলার কুড হচ্ছে হেল্প সেভ হচ্ছে 30 বিলিয়ন ইন এলএনজি। তো এই বিষয়টা নিয়ে আমরা পড়েছি। আপনারা জানেন যে লিকুইড ন্যাচারাল গ্যাস, এটা হচ্ছে আমরা মোস্টলি হচ্ছে ইম্পোর্ট করে থাকি। তো এটা হচ্ছে যদি সোলার সিস্টেমের উপর আমরা যেতে পারি, তারপর হচ্ছে বায়োফুয়েল রয়েছে, এই বিষয়গুলো যদি আমরা অ্যাডাপ্ট করতে পারি বাইরের কান্ট্রির মতো, তাহলে দেখা যাবে যে আমাদের 3 বিলিয়ন হচ্ছে সেভ হতে পারে। এই বিষয়টি নিয়ে একটা হচ্ছে রিপোর্ট এসেছে। তো এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা যদি ভালোভাবে রেসপন্স করেন তাহলে ভিডিওগুলো অনেক লম্বা হবে এবং আরও ইফেক্টিভভাবে হচ্ছে আপনাদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।